আচ্ছা, না 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 না, এই এক্সারসাইজ কতটা করেছিলাম আমি? আমি বাকিগুলো বাড়ি থেকে করে নিয়ে আসতে বলেছিলাম, একটা করেছো বাড়িতে? কথা বলো না তো। ওই বৃষ্টি, কথা বলবা না। করছো বাড়িতে এগুলা? এখান থেকে 23 নাম্বার থেকে আমি যে করতে বলছিলাম সবগুলা। রাইট দ্য ক্যাটায়ন্স এন্ড অ্যানায়ন্স প্রেজেন্ট ইন দ্য ফলোইং, 23 নাম্বার থেকে 22 নাম্বার অবধি আমাদের লাস্ট হয়েছিল। না, বাড়ি যাও। বাড়ি চলে যাও, বাড়ি চলে যাও। বাড়ি চলে যাও, বাড়ি যাও, বাড়ি যাও, বাড়ি যাও। না, বাড়ি যাও। এই, তোমরা কথা বলা বন্ধ করবা? ফালতু একটা। রাইট দ্য ক্যাটায়ন্স এন্ড অ্যানায়ন্স প্রেজেন্ট ইন, প্রেজেন্ট এইটা এখানে, তার মানে এখানে এগুলা সব আয়নিক কম্পাউন্ড, এখান থেকে তোমাকে ক্যাটায়ন আর অ্যানায়ন বের করতে হবে। ক্যাটায়ন কারা হয় বলো, মেটালরা হয় না নন মেটালরা হয়? বলো শিবাংশু, ক্যাটায়ন কারা হয় একটা আয়নিক কম্পাউন্ডে? ক্যাটায়ন মানে পজিটিভলি চার্জ কোনগুলো হয়, মেটাল গুলো হয় না নন মেটাল গুলো হয়? মেটাল গুলো। তো এবার এ নাম্বারটাতে CH3C, এটার মধ্যে মেটাল কোনটা? একটু খুঁজে বের করো। এই যে কার্বন আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে আর সোডিয়াম আছে, তো এর মধ্যে কোনটা তোমার হচ্ছে মেটাল? জানো কি? এখানে হচ্ছে সোডিয়াম হচ্ছে মেটাল, Na হলো, আর বাদ বাকি গোটাটাই হচ্ছে নন মেটাল। তাহলে এখানে ক্যাটায়নটা হয়ে যাবে Na প্লাস, সোডিয়ামের ভ্যালেন্সি কত, 1, তাহলে একটা প্লাস। আর তোমার হচ্ছে CH3C, এটার ভ্যালেন্সি কত? এটারও ভ্যালেন্সি 1, কি তাই একটা মাইনাস। বুঝতে পারলা? CH3C, এটাকে কি বলে, কার্বক্সিল গ্রুপ, কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ। এটার ভ্যালেন্সি কত দেওয়া আছে, ভ্যালেন্সি চার্ট গুলো মুখস্থ করেছো? আয়নিক তোমার অ্যানায়নের মনোভ্যালেন্সির মধ্যে পেয়ে যাবা এই CH3C। অ্যানায়নের মনোভ্যালেন্সি, মনোভ্যালেন্ট অ্যানায়ন, মনোভ্যালেন্ট অ্যানায়নের চার্ট বের করো। কত নম্বর পেজ? 141, মনোভ্যালেন্ট অ্যানায়ন। ওখানে কি CH3C আছে কোথাও? CH3C নেই না? এটা লিখে রাখো ওখানে, CH3C, একটা মাইনাস, ক্যাপিটাল সি, ক্যাপিটাল এইচ, ক্যাপিটাল সি, ক্যাপিটাল ডবল ও, মাইনাস। পেজ নাম্বার 141-এ মনোভ্যালেন্ট অ্যানায়নের আন্ডারে এটা অ্যাড করে রাখো। এটাও একটা মনোভ্যালেন্ট অ্যানায়ন। এখনো কার ভ্যালেন্সি নিয়ে সমস্যা আছে আমাকে বলো কিন্তু। আমি কিন্তু এগুলো বারবার বুঝাতে কোনো অসুবিধা নেই, আমি বারবার বলতে রাজি আছি, কিন্তু না বুঝে এই চ্যাপ্টারে আমি কিন্তু আগাবো না। আমি কিন্তু এখন পার্সোনালি ইন্ডিভিজুয়ালি কিন্তু আমি অ্যাপ্রোচ করবো সবার কাছে কাছে গিয়ে, তখন কিন্তু বিপদ হয়ে যাবে। তাই আগে থেকেই স্বীকার করে নাও। এবার বলো আয়ুষ, সেকেন্ড বি নাম্বার, NaCl এর মধ্যে কোনটা ক্যাটায়ন হবে কোনটা অ্যানায়ন হবে? এই যে বি নাম্বারটা, এই যে কোনটা ক্যাটায়ন হবে কোনটা অ্যানায়ন হবে বলো। NaCl এর মধ্যে মেটাল কোনটা, সোডিয়াম না ক্লোরিন? তাহলে সোডিয়াম মেটাল হবে, সোডিয়াম তোমার ক্যাটায়ন হবে। এবার সোডিয়ামের ভ্যালেন্সি কত, 1, তাহলে একটা প্লাস। আর ক্লোরিনটা অ্যানায়ন হবে, তো ক্লোরিনের ভ্যালেন্সি কত, 1, তাহলে একটা মাইনাস। তাছাড়াও তুমি যদি নিচে 1 ইমাজিন করে নাও, হ্যাঁ কি না, তো সোডিয়ামের ভ্যালেন্সি গেছে ক্লোরিনের নিচে, ক্লোরিনের ভ্যালেন্সি গেছে সোডিয়ামের নিচে, দেখো কারোর নিচেই কোনো নম্বর নেই, ওটা দিয়েও তুমি ভ্যালেন্সি করে নিতে পারো। এবার আমাকে বলো,
হাইড্রোজেনের মলিকিউল, মলিকিউল, এইটার মধ্যে কি ক্যাটায়ন অ্যানায়ন থাকবে? এটা কি একটা আয়নিক কম্পাউন্ড? না। তাহলে তুমি লিখবা নো আয়নস আর প্রেজেন্ট, এটা লিখবা। বুঝতে পারলা তো? না বুঝতে পারলে বলবো স্যার ভিডিও। হাইড্রোজেন মলিকিউল তো কোনো ওটা তো দুটো হাইড্রোজেনের অ্যাটম দিয়ে তৈরি, হাইড্রোজেনের আয়ন দিয়ে তো আর তৈরি না, তাই কি না? সেই জন্য ওটার মধ্যে কোনো কিছুই থাকবে না। কি বলবে উত্তম, বলো। ডি নাম্বারটা, NH4NO3, অ্যামোনিয়াম নাইট্রেট, এটার মধ্যে কোনটা ক্যাটায়ন হবে, কোনটা অ্যানায়ন হবে? এন, শুধু এন, এখানে তো দুটা এন আছে। আচ্ছা এন মানে কি? নাইট্রোজেন। নাইট্রোজেন কি মেটাল? নাইট্রোজেন তো একটা গ্যাস, ওটা তো নন মেটাল। মনোভ্যালেন্ট ক্যাটায়নের মধ্যে খোঁজো তো, পাও কিনা এর এই এই NH4 আর NO3 এর মধ্যে কোনোটা পাও কিনা? হ্যাঁ, মনোভ্যালেন্ট ক্যাটায়নের মধ্যে পেয়েছো অ্যামোনিয়াম আয়ন NH4, তাহলে NH4 টা হচ্ছে পজিটিভলি চার্জ। আর মনোভ্যালেন্ট অ্যানায়নের মধ্যে খোঁজো তো NO3 আছে নাকি, দেখো তো। এগুলা মুখস্থ না করলে পারবা? তাহলে বলো, কারোর নিচে কি কোনো নম্বর আছে? NH4 এর নিচে আবার স্যার বলো না যে এই 4 আছে, ওই 4টা হাইড্রোজেন 4টা আছে, গোটা NH4 কটা আছে? একটা। তার মানে এক, তার মানে নিচে এর নিচ থেকে গেছে। আর NO3, গোটা NO3 এর নিচে কি কোনো নাম্বার আছে? না। তার মানে ওটারও ভ্যালেন্সি 1। NH4 এর ভ্যালেন্সিও 1, তার মানে একটা প্লাস। NO3 এর ভ্যালেন্সিও 1, মানে একটা মাইনাস। তুমি ভ্যালেন্সি এগুলা দিয়ে করার ঝামেলা মিটাও তো, তোমাকে ভ্যালেন্সি এখন থেকে মুখস্থ করতে হবে। মোটের উপরে কথা হচ্ছে NH4 ভ্যালেন্সি 1, তাই পজিটিভ, একটা পজিটিভ। NO3 ভ্যালেন্সি 1, তাই একটা নেগেটিভ, হয়ে গেল একটা ক্যাটায়ন একটা অ্যানায়ন। তো এগুলা কেন এতদিনও মুখস্থ হচ্ছে না? দাঁড়াও, আমি এর পরের দিন এগুলা ঘাট ধরে আমি বলবো। এর পরের দিন হোমওয়ার্ক থাকবে, প্রত্যেকটা ভ্যালেন্সি, অ্যাটমের ভ্যালেন্সি বলো আর আয়নের ভ্যালেন্সি বলো, প্রত্যেকটা ভ্যালেন্সি দুবার করে লিখে নিয়ে আসবা, না দেখে, মুখস্থ করে না দেখে দুবার লিখে নিয়ে আসবা। আমি র্যান্ডমলি জিজ্ঞাসা করবো এটার ভ্যালেন্সি কত, ওটার ভ্যালেন্সি কত। গিভ দ্য ফর্মুলা অফ দ্য কম্পাউন্ড ফর্ম, ফর্মুলা গুলা মুখস্থ করেছো? ক্যালসিয়াম ফ্লুরাইড, ক্যালসিয়াম ফ্লুরাইড মুখস্থ করার দরকার নেই, এমনি পারবা। ক্যালসিয়াম আর ফ্লুরিন এটা দিয়ে তৈরি, একই না? এবার ক্যালসিয়ামের ভ্যালেন্সি 2, তার মানে এফ এর নিচে 2 যাবে। আর ফ্লুরিনের ভ্যালেন্সি 1, তার মানে ক্যালসিয়ামের নিচে 1 যাবে। তাহলে CaF2 হয়ে গেল ক্যালসিয়াম ফ্লুরাইডের ফর্মুলা। তারপরে নাইট্রোজেন এন্ড হাইড্রোজেন, নাইট্রোজেন আর হাইড্রোজেন, নাইট্রোজেনের ভ্যালেন্সি কত? 3, হাইড্রোজেনের ভ্যালেন্সি কত? 1। তাহলে 3 চলে যাবে হাইড্রোজেনের নিচে, 1 চলে যাবে নাইট্রোজেনের নিচে, তাহলে হয়ে গেল NH3। সোডিয়াম আর অক্সিজেন, সোডিয়াম আর অক্সিজেন, সোডিয়ামের ভ্যালেন্সি 1, অক্সিজেনের ভ্যালেন্সি 2, তাহলে সোডিয়ামের নিচে চলে যাবে 2, অক্সিজেনের নিচে চলে যাবে 1, তাহলে Na2O, নাইট্রোজেন, সরি সোডিয়াম অক্সাইড, সোডিয়াম অক্সাইড। হাইড্রোজেন এন্ড সালফার, হাইড্রোজেন আর সালফার, হাইড্রোজেনের ভ্যালেন্সি 1, সালফারের ভ্যালেন্সি 4। হ্যাঁ সরি, সালফারের ভ্যালেন্সি কত হয়? সালফারের ভ্যালেন্সি তো মনে হয় 8। না, সালফারের ভ্যালেন্সি 2 তো, সালফারের ভ্যালেন্সি 2। তাহলে হাইড্রোজেনের নিচে চলে যাবে 2, সালফারের নিচে চলে যাবে 1, H2S, হাইড্রোজেন সালফাইড। কার্বন এন্ড ক্লোরিন, কার্বন এন্ড ক্লোরিন, কার্বনের ভ্যালেন্সি 4, ক্লোরিনের ভ্যালেন্সি 1, তাহলে হয়ে গেল CCl4। ফটাফট এগুলা করতে হবে। তারপরে কার্বন এন্ড অক্সিজেন, কার্বন এন্ড অক্সিজেন, কার্বনের ভ্যালেন্সি 4, অক্সিজেনের ভ্যালেন্সি 2, কাটাকাটি করো। তাহলে এখানে 2 হলো, এখানে 1 হলো, 2 চলে গেল O এর নিচে, 1 চলে গেল C এর নিচে, হয়ে গেল CO2, কার্বন ডাই অক্সাইড। এগুলো আমি করে নিয়ে আসতে বলছিলাম বাড়ির থেকে।
লং অ্যান্সার গুলো নিজেরা করবা, এগুলা বই থেকে খুঁজে বের করে করবা। যে হোয়াট ইজ আয়ন, হাউ ইজ অ্যান আয়ন ফর্ম, ইলেকট্রন ছেড়ে দিলে বা ইলেকট্রন গেইন করলে আয়ন হয়। এক্সপ্লেন উইথ দ্য হেল্প অফ টু এক্সাম্পল। একটা হাইড্রোজেনের সরি একটা সোডিয়ামের দিয়ে দাও, একটা ক্লোরিনের দিয়ে দাও। সোডিয়াম ইলেকট্রন ছাড়ে, ক্লোরিন ইলেকট্রন নেয়, এরকম করে। দ্য ভ্যালেন্সি অফ সাম আয়নস আর গিভেন। এই যে এখানে ভ্যালেন্সি দেওয়া আছে। ইউজিং দিস ইনফরমেশন রাইট ডাউন দ্য ফর্মুলা অফ দ্য ফলোইং কম্পাউন্ড। তাহলে সোডিয়াম ফসফেট, তাহলে সোডিয়ামের ভ্যালেন্সি 1, ফসফেটের ভ্যালেন্সি 3। তাহলে সোডিয়াম ফসফেটের ফর্মুলা জানো? PO4। তাহলে সোডিয়ামের ভ্যালেন্সি 1, ফসফেটের ভ্যালেন্সি কত? 3। তাহলে 3 চলে গেল সোডিয়ামের নিচে, Na3PO4। বুঝতে পারলা? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম Ca, হাইড্রোক্সাইডের ফর্মুলা বলো? OH। ক্যালসিয়াম আর OH, কিন্তু ক্যালসিয়ামের ভ্যালেন্সি কত দেওয়া আছে? 2। আর OH এর ভ্যালেন্সি কত? হাইড্রোক্সাইডের ভ্যালেন্সি কত? 1। তাহলে 2 চলে গেল OH এর নিচে, তাহলে তোমাকে ব্র্যাকেট দিয়ে 2 লিখতে হবে, CaOH2। আর 1 তো লেখার দরকার নাই। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম, এই যে অ্যামোনিয়াম, অ্যামোনিয়ামের ফর্মুলা কি? NH4। অ্যামোনিয়াম সালফেট, সালফেটের ফর্মুলা কি? SO4। এগুলো কে মুখস্থ করবে? অ্যামোনিয়ামের ভ্যালেন্সি কত দেওয়া আছে? 1, কিন্তু SO4 এর সালফেটের ভ্যালেন্সি কত দেওয়া আছে? 2। তাহলে 2 চলে যাবে অ্যামোনিয়ামের নিচে, কিভাবে লিখবো? ব্র্যাকেট দিয়ে 2 লিখবো, NH4 2SO4। 1 তো লেখার দরকার নেই। বুঝতে পারছো তো? কে বুঝতে পারছো না জিজ্ঞাসা করো, আমি বকা দিব না, বুঝাবো। যাও, কোনটা বুঝতে পারছো না? একটাও বুঝতে পারলো না? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তো ক্যালসিয়ামের ফর্মুলা লিখে দিলাম Ca, হাইড্রোক্সাইডের ফর্মুলা লিখে দিলাম ওই, যেগুলো তোমাকে জানতে হবে। এবার ক্যালসিয়ামের ভ্যালেন্সি কত দেওয়া আছে? 2। ক্যালসিয়ামের ভ্যালেন্সি কত দেওয়া আছে? 2, তাই তো? আর হাইড্রোক্সাইডের ভ্যালেন্সি কত দেওয়া আছে? 1। তাহলে 2 চলে যাবে OH এর নিচে, আর 1 চলে যাবে ক্যালসিয়ামের নিচে। বুঝতে পারলে না? এটা কিন্তু তোমাকে যদি কম্পাউন্ড আয়ন হয় তাহলে তোমাকে এই 2টা যে দিবা, তোমাকে ব্র্যাকেট দিয়ে 2 দিতে হবে। গোটা OH, তার মানে ওটা কি বোঝানো হলো? যে গোটা OH-টা হচ্ছে 2। তুমি ব্র্যাকেটটা যদি না দাও, তার মানে মনে হবে যেন হাইড্রোজেন শুধু দুটা, গোটা OH-টা দুটা হলো না। বুঝলা? তোমাকে ব্র্যাকেট দিয়ে করতে হবে। আর কোনটা, আর কার কোনটাতে প্রবলেম হলো? কি করছো দিব্যিও? কি হচ্ছে না? এদিকে ধ্যান দিচ্ছ? হ্যাঁ। স্কুলের মতো বিহেভিয়ার যদি টিউশনে এসে করো পয়সা খরচ করে, তাহলে আর কি বলবো। লিড ব্রোমাইড, লিড, লিডের ফর্মুলা পিবি, লিডের ফর্মুলা হচ্ছে পিবি। আর ব্রোমাইড, ব্রোমিন, BR। তাহলে লিডের ভ্যালেন্সি কত দেওয়া আছে? 2, 2 লিখে দিলাম। ব্রোমাইডের ভ্যালেন্সি কত দেওয়া আছে? 1। তাহলে 2 চলে গেল ব্রোমিনের নিচে। এখানে ব্র্যাকেট দেওয়ার দরকার নাই, কারণ এটা ব্রোমিন একটাই আয়ন, এখানে দুটা আয়ন নাই, দুটা জিনিস নাই। আর 1 চলে গেল পিভি এর নিচে, তাহলে PbBr2 হলো। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ক্যাটায়ন অ্যানায়ন? এক্সপ্লেন উইথ এক্সাম্পল, নিজেরা বের করবা। তারপরে হচ্ছে দ্য ভ্যালেন্সি অফ সাম আয়নস আর গিভেন। তোমাকে সোডিয়াম সালফেট আর কপার নাইট্রেট বানাতে বলেছে। সোডিয়াম, তাহলে সোডিয়ামের ফর্মুলা লিখে দাও Na, সালফেট এর ফর্মুলা লিখে দাও SO4। সোডিয়ামের ভ্যালেন্সি কত? 1। সালফেটের ভ্যালেন্সি কত? 2। তাহলে 2 চলে যাবে সোডিয়ামের নিচে, হয়ে গেল Na2। আর 1 চলে যাবে SO4 এর নিচে, লেখার দরকার নেই, হয়ে গেল Na2SO4। তারপরে কপার নাইট্রেট, তাহলে আগে কপারের ফর্মুলা লেখো Cu, নাইট্রেটের ফর্মুলা লেখো NO3। এবার কপারের ভ্যালেন্সি কত দেওয়া আছে? 2। NO3 এর নাইট্রেটের ভ্যালেন্সি কত দেওয়া আছে? 1। তাহলে 2 চলে যাবে NO3 এর নিচে, কিন্তু কিভাবে লিখবো বলেছি? ব্র্যাকেট দিয়ে 2 লিখবো। কখন? যদি এরকম দুইটা জিনিস দিয়ে যদি একটা আয়ন হয়, কম্পাউন্ড আয়ন হলে তোমাকে ব্র্যাকেট দিয়ে 2 লিখতে হবে, 1 তো লেখার দরকার নেই। তাহলে CuNO3 হলো। কে বুঝতে পারলে না কোনটা?
ভ্যালেন্সি মুখস্থ এতদিনও কেন হচ্ছে না? ভ্যালেন্সি আর ফর্মুলা গুলো কেন মুখস্থ হচ্ছে না? কবে পড়ানো হয়ে গেছে এগুলো? ফেলে রেখে দিয়েছি। দাঁড়াও, টেস্ট নিতে হবে। এক্সপ্লেন দ্য ফরমেশন অফ সোডিয়াম আয়ন, ক্লোরাইন আয়ন। সোডিয়াম আয়নের ফর্মুলা কি? সোডিয়াম আয়নের ফর্মুলা হচ্ছে তোমার Na+। তার মানে ও একটা ইলেকট্রন ছেড়েছে, ওটা এক্সপ্লেন করতে হবে। ক্লোরাইড আয়নের ফর্মুলা কি? Cl-। বলো, ও ইলেকট্রন ছেড়েছে না নিয়েছে বলো? নেগেটিভ চার্জ হয়েছে মানে ইলেকট্রন নিয়েছে। তাহলে ওটাই এক্সপ্লেন করতে হবে তোমাকে, যে ক্লোরিন একটা নন মেটাল, যার লাস্ট শেলে 7টা ইলেকট্রন, তো 8টা বানানোর জন্য একটা ইলেকট্রন নিয়েছে। তাই ওর প্রোটনের থেকে ইলেকট্রন বেশি হয়ে যাওয়ার জন্য ক্লোরিনের একটা নেগেটিভ চার্জ হয়ে গেল। পারবা? From their respective atoms giving the number of proton and number of electrons in each one of them. Explain the formation of sodium and chlorine from their respective atoms giving the number of protons and number of electrons in each of them। মানে তোমাকে প্রোটনের নাম্বার আর ইলেকট্রনের নাম্বার দিয়ে এক্সপ্লেন করতে বলেছে। মানে তুমি বললা সোডিয়ামের মধ্যে 11টা প্রোটন থাকে আর 11টা ইলেকট্রন থাকে, কিন্তু একটা ইলেকট্রন যদি ও ছেড়ে দেয় তাহলে কটা ইলেকট্রন হয়ে গেল? 10টা ইলেকট্রন হয়ে গেল। তাহলে 10টা ইলেকট্রন হলে +11 -10, তাহলে ওভারঅল চার্জ একটা বেড়ে গেল। এইভাবে এক্সপ্লেন করতে বলেছে। What is the reason for positive charge on a sodium ion and negative charge on a chloride ion? Because sodium is a metal and it has one electron at its last orbit. So একটা 8টা বানানোর জন্য ওই একটা ইলেকট্রন কি করে দেয়? ছেড়ে দেয়, সেই জন্য পজিটিভ চার্জ হয়ে যায়। আর ক্লোরাইড আয়ন কি? একটা নন মেটাল। ক্লোরিন কি? একটা নন মেটাল। ওর লাস্ট শেলে কটা ইলেকট্রন? 7টা। তাহলে ও 8টা বানানোর জন্য একটা ইলেকট্রন নিয়ে নিয়ে নেয়, তাই ওর একটা নেগেটিভ চার্জ হয়ে যায়। এইভাবে তোমাকে রিজনটা বলতে হবে। পরীক্ষায় আসলে তো হাগে মুখে লাল করে দিবা। এগুলো কি করতে করে যাচ্ছ? এটা নিজেরা সলভ করে আমাকে কেন কোশ্চেন করলেন না যে স্যার আমি এই কোশ্চেনটা পারিনি? না, গ্রুপে হোমওয়ার্ক লিখে দিতে হবে আজকে থেকে। রাইট দ্য সিম্বল অর ফর্মুলা অফ দ্য সিম্পল আয়ন এন্ড দুটা সিম্পল আয়নের এক্সাম্পল দিবা, দুটা কম্পাউন্ড আয়নের এক্সাম্পল দিবা। তারপরে এন্ড ওয়াই, এগুলো নিজেরা করবা তো। এটা নিজেরা করবা, 29 নিজেরা করবা, মাল্টিপল চয়েস নিজেরা করবা। আর হচ্ছে গিয়ে তোমার হয়ে গেল এদিকে কি আছে, কোয়েশ্চেন বেসড অন থটস, হায়ার অর্ডার থিঙ্কিং স্কিলস। এইগুলো নিজেরা চেষ্টা করবা। আমি কিন্তু পরের দিন আবার এই জায়গাটায় আসবো। থার্ড পার্টে আসো, থার্ড পার্টে আসো তাড়াতাড়ি। আজকে যেটা শিখবা এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আরে এইটা কোথায়? গ্রাম অ্যাটমিক মাস এন্ড গ্রাম মলিকুলার মাস। আরে তোমরা মোল কনসেপ্ট না নাই? ইস, এত সুন্দর জিনিসটা ছিল মোল কনসেপ্ট, এটাই বের করে দিল। এটা তোমাদের ক্লাস 10-এ শিখে রাখলে ক্লাস 12-এ অনেক হেল্প হতো। আচ্ছা, তাহলে এক কাজ করো, নেক্সট চ্যাপ্টারেই তাহলে আসো। স্ট্রাকচার অফ অ্যাটম।
দেখো, স্ট্রাকচার অফ অ্যাটম এই চ্যাপ্টারটা আমরা শুরু করি। যদিও আগের চ্যাপ্টারে আমি একটু বলেছিলাম একটা অ্যাটমের মধ্যে তিনটা সাব অ্যাটমিক পার্টিকেল থাকে, যে অ্যাটমস আর মেড আপ অফ থ্রি সাব অ্যাটমিক পার্টিকেল: ইলেকট্রন যেটা নেগেটিভলি চার্জ, প্রোটন যেটা পজিটিভলি চার্জ, আর নিউট্রন যার কোনো চার্জ নেই। ইলেকট্রন নেগেটিভলি চার্জ, প্রোটন পজিটিভ চার্জ, নিউট্রন হ্যাজ নো চার্জ, ইট ইজ নিউট্রাল। এই লাইনটা মার্ক করো। তো এবার স্ট্রাকচার অফ অ্যাটম, ধরে নাও আহ, আমি যদি বলি কার্বন, কার্বন অ্যাটম, কার্বন অ্যাটমের মধ্যে আছে ছটা প্রোটন, ছটা নিউট্রন, আর ছটা ইলেকট্রন। তাহলে প্রোটন আর নিউট্রন কে বলে একসাথে নিউক্লিয়াস। তো একটা অ্যাটমের নিউক্লিয়াসটা থাকে একদম সেন্টারে, এটা হচ্ছে ধরে নাও নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের মধ্যে আছে ছটা প্রোটন, কার্বনের ক্ষেত্রে বলছি, আর আছে ছটা নিউট্রন। এবার এই ইলেকট্রন গুলো থাকে বাইরের দিকে, নিউক্লিয়াসের বাইরে, এরকম শেলের মধ্যে থাকে, অরবিটের মধ্যে থাকে। ফার্স্ট শেল, কে শেলে থাকবে দুটা ইলেকট্রন, আর এল শেলে থাকবে তোমার চারটা ইলেকট্রন। তাহলে হয়ে গেল 4 আর 2 ছটা ইলেকট্রন। তো এরকম করে অ্যাটমের একটা স্ট্রাকচার হয়। কিন্তু একদম শুরু থেকেই সায়েন্টিস্টরা জানতো না যে অ্যাটম সত্যিকারের এরকমই হয়। তো ধীরে ধীরে একটা একটা করে অ্যাটমের মডেল আমরা পড়বো। প্রথমে পড়বো ওয়াটারমেলন মডেল, তারপরে আছে পাই পাই মডেল। তো সেগুলো একটা একটা করে আমরা ধীরে ধীরে এই মডেলটা আসবে, একবারে এটা আসেনি। ইলেকট্রন একটা বেশি হয়েছে। হ্যাঁ, ওই। ও, তাহলে এখানে একটা ইলেকট্রন আমি মুছে দিচ্ছি। হ্যাঁ, এবার দেখো ছটা। তাহলে প্রোটন আর নিউট্রন কোথায় থাকে? প্রোটন আর নিউট্রন থাকে একটা একদম সেন্টারে, আর প্রোটন আর নিউট্রনকে একসাথে নিউক্লিয়াস বলে আর নিউক্লিয়ন বলে। প্রোটন and neutron are present in a small nucleus at the center of an atom. আর একটা অ্যাটমের গোটা মাসটা, এন্টায়ার মাস, মানে গোটা ওজনটা নিউক্লিয়াসের মধ্যেই স্টোর থাকে। কারণ তোমাদেরকে আমি বলেছিলাম প্রোটন আর নিউট্রন অনেক ভারী হয়, প্রোটন আর নিউট্রন ভারী হয়, কিন্তু ইলেকট্রনের বলতে গেলে মাসটা নেগলিজেবল, হ্যাঁ কি না? বলেছিলাম না আগে? সেই জন্য একটা অ্যাটমের গোটা মাসটা নিউক্লিয়াসের মধ্যেই সেন্টার থাকে। ইলেকট্রন গুলো কোথায় থাকে? ইলেকট্রন গুলো থাকে বাইরে, আউটসাইড দ্য নিউক্লিয়াস। আর ইলেকট্রন গুলো দেখো লেখা আছে কি, রিভলভ র্যাপিডলি রাউন্ড দ্য নিউক্লিয়াস, মানে নিউক্লিয়াসের চারিদিকে ঘুরতে থাকে, ঠিক যেরকম সানের চারিদিকে প্ল্যানেট গুলো ঘুরছে, ওরকম টাইপের। তুমি ভাবো সানটা হচ্ছে নিউক্লিয়াস, আর প্ল্যানেট গুলোকে ভাবো ইলেকট্রন, ওরকম। আর যেই যেই পাথ ধরে ওরা ঘোরে, সেই পাথ গুলোকে বলে এনার্জি লেভেল অর এনার্জি শেল। এনার্জি লেভেল অর এনার্জি শেল। তাহলে এবার এই চার্জের কথাটা আমি বলি। দেখো, প্রোটন, নিউক্লিয়াসের মধ্যে প্রোটন হচ্ছে পজিটিভলি চার্জ,
আর নিউট্রনের কোনো চার্জ নেই, জিরো। তাহলে ওভারঅল চার্জ কি হলো? পজিটিভ প্লাস জিরো পজিটিভ হলো। তাহলে নিউক্লিয়াসের চার্জ কি? পজিটিভ, হ্যাঁ কি না? আর এক একটা শেলের মধ্যে যে কটা ইলেকট্রন আছে সেটা হচ্ছে ওই শেলের ইলেকট্রনের এক একটা চার্জ, এক একটা শেলের যেটা আর কি চার্জ সেটা। তাহলে দেখো, সিন্স অ্যান অ্যাটম অফ হোল ইজ ইলেকট্রিক্যালি নিউট্রাল, একটা অ্যাটমের গোটা চার্জ কিন্তু নিউট্রাল, অ্যাটম অন দ্য হোল ইজ ইলেকট্রিক্যালি নিউট্রাল। যেমন কার্বনের ক্ষেত্রে বলো, প্রোটন আছে ছটা মানে +6, ইলেকট্রনও আছে ছটা মানে -6। তাহলে +6 প্লাস -6 ওভারঅল কত হয়ে গেল? জিরো, হ্যাঁ কি না? তাহলে একটা অ্যাটমের মধ্যে অ্যাটমের ওভারঅল চার্জ কিন্তু জিরো সব সময়। কারণ কি বলো? কারণ ওর মধ্যে যতগুলো ইলেকট্রন থাকে ততগুলোই প্রোটন থাকে, সেই জন্য ওভারঅল চার্জ একটা অ্যাটমের জিরো হয়। হয়েছে? আচ্ছা, এবার অ্যাটম, হাইড্রোজেন বাদ দিয়ে, হাইড্রোজেন বাদ দিয়ে বাদ বাকি সব অ্যাটমের মধ্যেই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন তিনটাই থাকে। কিন্তু হাইড্রোজেনের মধ্যে কোনো নিউট্রন থাকে না। হাইড্রোজেনের মধ্যে কোনো নিউট্রন থাকে না, শুধুমাত্র প্রোটন আর ইলেকট্রনই থাকে। হাইড্রোজেনের মধ্যে কোনো, ধরে নাও এটা হাইড্রোজেনের নিউক্লিয়াস, হাইড্রোজেনের মধ্যে একটা প্রোটন থাকে আর একটা ইলেকট্রন থাকে, বুঝতে পারলা? তা কিন্তু নিউট্রন একটাও থাকে না, নিউট্রন একটাও থাকে না। তাহলে আমি যদি হাইড্রোজেনের অ্যাটমের স্ট্রাকচারটা ড্র করতে চাই, তাহলে নিউক্লিয়াসের মধ্যে শুধু একটা প্রোটন আছে, ওর বাইরে একটা শেল আছে, ওই একটা শেলে একটা ইলেকট্রন আছে। শুধু দেখলা কি হাইড্রোজেনের, এটা হচ্ছে একটা অ্যাটমের স্ট্রাকচার। হাইড্রোজেনের মধ্যে কি নাই বললাম? একটাও নিউট্রন নাই। তাই ওর নিউক্লিয়াসে শুধু প্রোটন থাকবে একটা, আর বাইরে একটা অরবিট কে শেল, কে শেলে একটা ইলেকট্রন। এটা হচ্ছে হাইড্রোজেনের অ্যাটমের স্ট্রাকচার। এটা মনে রেখো। কোন অ্যাটমের মধ্যে নিউট্রন থাকে না? হাইড্রোজেন, বাদ বাকি সব অ্যাটমের মধ্যে কিন্তু নিউট্রন থাকে। এইবার চলে আসো, আহ ধরো না এই যে এই ছবিটা দেখবে, এই ছবিটাতে দেখো চুলের মধ্যে যখন, এই যে দেখো কম দিয়ে কিছুটা চুলকে আঁচড়ানোর পরে যখন ওই কমটাকে আমরা ছোট ছোট কাগজের টুকরার কাছে নিয়ে যাই, কাগজের টুকরোগুলো দেখো কম্বের সাথে লেগে যাচ্ছে, কাগজের টুকরোগুলো কম্বের সাথে লেগে যাচ্ছে। তার কারণ কি? যখন আমরা কমটাকে চুলের সাথে আমরা রাব করি, তখন কম্বের থেকে ইলেকট্রন বেরিয়ে যায়। তাহলে কমটা হয়ে গেল পজিটিভলি চার্জ, কথাটা বুঝলা? আর আমাদের হেয়ারটা হয়ে গেল নেগেটিভলি চার্জ, হেয়ারটা হয়ে গেল নেগেটিভলি চার্জ, কারণ কম্বের থেকে কয়েকটা মানে কিছু ইলেকট্রন হেয়ারের মধ্যে চলে যায়। তাহলে কমটা যেহেতু পজিটিভলি চার্জ, কমটা হয়ে গেল পজিটিভলি চার্জ, কিন্তু এই পেপার গুলোর চার্জ তো কিছুই না, পেপার গুলো নিউট্রাল। তো একটা চার্জড পার্টিকেল একটা নিউট্রাল পার্টিকেলকে অ্যাট্রাক্ট করে, বুঝতে পারলা? এই দেখো এখানে লেখা আছে, কে বুঝতে পারলা না বলো? If we rub a comb in dry hair, then this comb attracts small pieces of paper. তার মানে কি বুঝলাম? একটা অ্যাটম ইলেকট্রন ছেড়েও দিতে পারে বা ইলেকট্রন নিয়েও নিতে পারে, হ্যাঁ কি না? যেটা আমরা আগের চ্যাপ্টারে পড়েছি, আয়নস। তারপরে দেখো, ইফ উই রাব গ্লাস রড উইথ পিস অফ সিল্ক ক্লথ and bring it near an inflated balloon, then the glass rod attracts the balloon. এটাও আর একটা এক্সাম্পল। কি বলেছে আমি ছবি আঁকে বুঝাচ্ছি। ধরে নাও একটা গ্লাস রড আছে, এই গ্লাস রডটা মনে করো সিল্ক ক্লথ এর সাথে রাব করা। তো সিল্ক ক্লথের সাথে রাব করলে কি হবে? গ্লাস রড ইলেকট্রন ছেড়ে দেয়, মানে ও পজিটিভলি চার্জ হয়ে যায়, বুঝলা? মানে মোট কথা চার্জ হয়ে গেল গ্লাস রডটা। কিন্তু একটা বেলুন মনে করো নিউট্রাল, ওর মধ্যে কোনো চার্জ নেই। তো একটা চার্জড আইটেম, একটা চার্জড আইটেম আর একটা আনচার্জড আইটেমকে অ্যাট্রাক্ট করে, তখন বেলুনটা দেখবে গ্লাস রডের সাথে গিয়ে এরকম করে লেগে গেল। কথাটা বুঝলা?
তার মানে আমরা বুঝতে পারছি যে একটা অ্যাটম কখনো কখনো চার্জড হয়ে যেতে পারে। চার্জড অ্যাটমকে কি বলে? আয়ন। আমরা আগের চ্যাপ্টারেও পড়েছি, আয়ন পজিটিভলি চার্জড হতে পারে, আবার নেগেটিভ চার্জড হতে পারে। এই যে দেখো এখানে লেখা আছে যে ইলেকট্রিক্যালি চার্জড অবজেক্ট ক্যান অ্যাট্রাক্ট আনচার্জড অবজেক্ট। সেই জন্য এই যে দিস মিনস দ্যাট ওয়ান অন রাবিং উইথ ড্রাই হেয়ার আ কম গেটস ইলেকট্রিক চার্জ, and on rubbing with silk cloth a glass rod also gets electric charge. Now the question is, where does this electric charge come from? Electron ছেড়ে দিল তাই। Obvious answer is from within the atoms present in the comb and glass rod. কোথা থেকে এই চার্জটা আসলো? নিশ্চয়ই অ্যাটম গুলোর মধ্যে কিছু চেঞ্জ হয়েছে, ইলেকট্রন ছেড়েছে বা ইলেকট্রন নিয়েছে। তো তাতে করে আমাদেরকে এখন তাহলে এই প্রত্যেকটা সাব অ্যাটমিক পার্টিকেলের ডিসকভারি করতে হবে। কিভাবে ইলেকট্রন ডিসকভার হলো, কিভাবে প্রোটন ডিসকভার হলো, কিভাবে নিউট্রন ডিসকভার হলো। আর এইখান থেকে কোয়েশ্চেন আসলে যদি না পারলা, কারণ এটা কিন্তু অতটাও ইজি না, এগুলা হায়ার স্টাডিজ এর জিনিস। ডিসকভারি অফ ইলেকট্রন, তাই মন দিয়ে শুনবা। ইলেকট্রন ডিসকভার করেছিল আহ তোমার হচ্ছে জে জে থমসন। ইয়ার মনে রাখার দরকার নেই, সায়েন্টিস্টের নাম মনে রাখো, জে জে থমসন। আচ্ছা, এইবার এখান থেকে এত অব্দি হচ্ছে প্রসিডিওর, ও কি করেছিল। এখান থেকে এত অব্দি হচ্ছে প্রসিডিওর, কোন প্রসিডিওরে ও ইলেকট্রন ডিসকভার করলো জিনিসটা এবার দেখো। এইখানে একটা টিউব দেখা যাচ্ছে, এই টিউবটার নাম হচ্ছে ডিসচার্জ টিউব। টিউবটার নাম ডিসচার্জ টিউব। তো এই ডিসচার্জ টিউবটা এরকম নিল, ভালো করে শুনবা, এরকম ডিসচার্জ টিউব নিল। এবার এই দিকে একটা ওয়্যার ঢুকানো আছে, আর এই দিকে একটা ওয়্যার ঢুকানো আছে। এই ওয়্যার গুলো ব্যাটারির সাথে কানেক্টেড। এই ওয়্যার গুলো ব্যাটারির সাথে কানেক্টেড। তো ব্যাটারির দুটা এন্ড হয়, একটা পজিটিভ এন্ড আর একটা নেগেটিভ এন্ড। কথাটা বুঝলা? তাহলে যখনই সুইচ অন করে দেওয়া হবে তখন এখানে ব্যাটারি থেকে ইলেকট্রিসিটি যাবে। এবার এই ডিসচার্জ টিউবের মধ্যে কি নেওয়া আছে? ডিসচার্জ টিউবের মধ্যে একটা গ্যাস নেওয়া আছে, সেটা যে কোনো গ্যাস হতে পারে। তুমি অক্সিজেন নাও, হাইড্রোজেন নাও, হিলিয়াম নাও, যে কোনো গ্যাস নাও। ভাবো এগুলো হচ্ছে গ্যাসের পার্টিকেলস গুলো। ভাবো এগুলো গ্যাসের পার্টিকেলস গুলো যার মধ্যে অ্যাটমস আছে। এদিকে দেখছো? কোন দিকে দেখছো? ওদিকে কি আছে? তো যদি ব্যাটারির এই এন্ড থেকে পজিটিভ চার্জ যায়, তার মানে এই তারটা হয়ে গেল পজিটিভলি চার্জ। আর যদি ব্যাটারির এই এন্ড থেকে নেগেটিভ চার্জ যায়, তাহলে এই তারটা হয়ে গেল নেগেটিভ চার্জ। এবার এই নেগেটিভ চার্জ মানে চার্জ রডকে বলে হচ্ছে ইলেকট্রোড। চার্জ রডকে বলে ইলেকট্রোড। কথাটা বোঝো? ইলেকট্রোড, এটা যাতে ভুল না হয়। ইলেকট্রোড আর আয়ন, ইলেকট্রোড দুই রকমের হয়, ক্যাথোড আর অ্যানোড। ক্যাথোড আর অ্যানোড। আর আয়ন দুই রকমের হয়, ক্যাটায়ন আর অ্যানায়ন। তাই তো? ক্যাটায়ন পজিটিভলি চার্জ জানি, অ্যানায়ন নেগেটিভলি চার্জ জানি। জানো তো? কে জানো না? বকা দিব না, বলছি কে জানো না। আয়ন দুই রকমের হয়, ক্যাটায়ন অ্যানায়ন। ক্যাটায়ন পজিটিভলি চার্জ, অ্যানায়ন নেগেটিভলি চার্জ। কিন্তু ইলেকট্রোডের ক্ষেত্রে ওটা উল্টা। ক্যাথোড মনে হচ্ছে ক্যাটায়নের মতো, পজিটিভ হওয়ার কথা, কিন্তু না। ক্যাথোড নেগেটিভলি চার্জ, অ্যানোড পজিটিভলি চার্জ। এটা কিন্তু মাথায় রেখো। আয়নের ক্ষেত্রে যেটা মনে রাখছো, ক্যাটায়ন পজিটিভ অ্যানায়ন নেগেটিভ। ইলেকট্রনের ক্ষেত্রে এটা অপোজিট, ক্যাথোড নেগেটিভ অ্যানোড পজিটিভ। তাহলে যেটা হচ্ছে তোমার পজিটিভলি চার্জড হলো, এটা হয়ে গেল তোমার অ্যানোড। এটা এই ইলেকট্রোডটা হয়ে গেল অ্যানোড।
আর যেটা নেগেটিভলি চার্জ এটা হয়ে গেল তোমার ক্যাথোড। এগুলো হয়ে গেল তোমার ক্যাথোড। বুঝলা? আচ্ছা, এইবার দেখো, ভাবো আর ডিসচার্জ টিউবের মধ্যে কি কন্ডিশন রাখা হয়? ভেরি লো প্রেসার রাখা হয়, ভেরি লো প্রেসার, এরকম একটা কন্ডিশন ক্রিয়েট করা হয়। এইবার ভাবো, এইটা হচ্ছে একটা, যেই গ্যাসটা রাখা হয়েছে এটা হচ্ছে ওই গ্যাসের একটা অ্যাটম। তাহলে এই অ্যাটমের মধ্যে, ভাবো এটা হাইড্রোজেনের গ্যাস। তো এই গ্যাসের মধ্যে, এই হাইড্রোজেনের মধ্যে একটা প্রোটন থাকে আর একটা ইলেকট্রন থাকে। কথাটা বুঝলা তো? এখনই তো আমি হাইড্রোজেনের অ্যাটমের স্ট্রাকচার বুঝালাম যে হাইড্রোজেনের মধ্যে নিউট্রন থাকে না, একটা প্রোটন থাকে আর একটা ইলেকট্রন থাকে। তো ভাবো, এই হাইড্রোজেন গ্যাসটা, অ্যাটমটা ধরো ক্যাথোডের কাছে। তো এবার এই হাই ইলেকট্রিক চার্জের জন্য এই ব্যাটারি থেকে যে ইলেকট্রিসিটি যাচ্ছে, এই ব্যাটারি থেকে যে ইলেকট্রিসিটি যাচ্ছে তার জন্য কি হয়, এই অ্যাটমটা একটা ইলেকট্রন ছেড়ে দেয়। অ্যাটমটা কি করে দেয়, ইলেকট্রনটা ছেড়ে দেয়। বুঝলা তো? এই হাই ইলেকট্রিক চার্জের জন্য অ্যাটমটা বাইরের শেলের ইলেকট্রনকে ছেড়ে দিল। তাহলে ইলেকট্রন কিরকম চার্জ, নেগেটিভ। আর এদিকে ক্যাথোডও কিরকম চার্জ, নেগেটিভ। নেগেটিভ নেগেটিভকে কি করে, রিপালস করে, তাই কি না? তাই এই ইলেকট্রনটা আর কিন্তু নেগেটিভ পজিটিভকে কি করে, অ্যাট্রাক্ট করে। তাই এই দিক থেকে ইলেকট্রনটা এই অ্যানোডের দিকে দৌড়াবে। তখন মনে হবে কি, এখান থেকে এরকম একটা রে বেরোচ্ছে, ক্যাথোডের থেকে এরকম একটা রে বেরোচ্ছে। এই রে গুলো নাথিং বাট ইলেকট্রন, যেগুলো ক্যাথোড থেকে দূরে পালিয়ে অ্যানোডের দিকে দৌড়াচ্ছে। তো জে জে থমসন এটার নাম দিল ক্যাথোড রে। জে জে থমসন এই রেটার নাম কি দিল, ক্যাথোড রে। যেহেতু ক্যাথোডের সাইড থেকে বেরোচ্ছে, অ্যানোডের দিকে যাচ্ছে, তাই এটার নাম দিল ক্যাথোড রে। এবার এক্সপ্লেন কি করলো, জে জে থমসন কিভাবে এক্সপ্লেন করলো যে এই ক্যাথোড রের মধ্যে কি আছে বললাম, ইলেকট্রনের পার্টিকেল গুলো আছে। এক্সপ্লেন এইভাবেই করলো, যখন এখান থেকে হাই ইলেকট্রিক চার্জ যাচ্ছে, ওই ইলেকট্রিক চার্জটা এই যে গ্যাসের অ্যাটমের থেকে একটা ইলেকট্রনকে বের করে দিচ্ছে। তো এবার ইলেকট্রনও নেগেটিভলি চার্জ, ক্যাথোডও নেগেটিভলি চার্জ। তো নেগেটিভ নেগেটিভকে রিপালস করবে, কিন্তু নেগেটিভ পজিটিভের দিকে অ্যাট্রাক্টেড হবে। তাই ইলেকট্রন গুলো ক্যাথোড থেকে বেরিয়ে অ্যানোডের দিকে যাচ্ছে, একটা রের ফর্ম। এই রেটার নাম দিল ক্যাথোড রে। আর এটাকে এক্সপ্লেন করলো, তার মানে অ্যাটমের মধ্যে নেগেটিভ চার্জ কিছু একটা আছে, যেটার ওরা নাম দিয়ে দিল হচ্ছে ইলেকট্রন। কে বুঝতে পারলাম না বলো, আবার বুঝাচ্ছি। বুঝতে পারলাম জিনিসটা? দীপ্রিয় পারছো বুঝতে? আচ্ছা। হুম। এখান থেকে হাই ইলেকট্রিক চার্জ দেওয়ার জন্য যে ইলেকট্রন অ্যাটম থেকে বের হয়ে গেল, ওটা বুঝতে পারছো তো? ইলেকট্রনের চার্জ কি, নেগেটিভ। আর এই ক্যাথোডের চার্জ কি, নেগেটিভ নেগেটিভকে রিপালস করে। যেমন দুটা ম্যাগনেটের সেম পোল নিজেকে রিপালস করে, জানো তো? পজিটিভ পজিটিভকে রিপালস করে, নেগেটিভ নেগেটিভকে রিপালস করে, ওরকম। তো ইলেকট্রন নেগেটিভ, ক্যাথোডও নেগেটিভ, তো দুজন ধরে রিপালস মানে কি, দূরে যাওয়া। কিন্তু নেগেটিভ পজিটিভকে কি করে, অ্যাট্রাক্ট করে। তাই ইলেকট্রনটা ক্যাথোডের থেকে রিপালস হয়ে অ্যানোডের দিকে অ্যাট্রাক্টেড হয়ে যাচ্ছে, একটা রের মতো দেখতে লাগবে, একটা লাইটের রে যাচ্ছে। ওই রেটারই নাম কি দিল, ক্যাথোড রে, যেহেতু ক্যাথোডের দিক থেকে যাচ্ছে। আর এক্সপ্লেন করে দিল যে এই ক্যাথোড রের মধ্যে কি আছে, ইলেকট্রন আছে। তার মানে এই ইলেকট্রনটা এই গ্যাসের অ্যাটম থেকে বেরিয়েছে, তার মানে অ্যাটমের মধ্যে নেগেটিভলি চার্জ পার্টিকেল আছে, যেটার নাম হচ্ছে ইলেকট্রন। বুঝলা? তো জে জে থমসন যেটা এক্সপ্লেন করলো, যেটা মানে ইয়েটা মানে প্রসিডিওরটা দেখো তো, বুঝতে পারলা কিনা? যে ডিসচার্জ টিউব নিল, এই যে হাই ভোল্টেজ নিল, তারপরে গ্যাস নিল ডিসচার্জ টিউবের মধ্যে, এই যে ডিসচার্জ টিউবের মধ্যে, আর কি কন্ডিশন মেনটেন করলো, লো প্রেসার মেনটেন করলো। হয়েছে? স্ট্রিমস অফ মাইনিউট পার্টিকলস গিভেন আউট বাই দ্য ক্যাথোড, এই যে ক্যাথোডের দিক থেকে ছোট ছোট মাইনিউট পার্টিকেলের স্ট্রিম, আর বলতে গেলে রে বেরোচ্ছে। এই রে গুলোর নাম কি দিল, ক্যাথোড রে। ঠিক আছে?
এই রে গুলোর নাম কি দিল? ক্যাথোড রে। তো তুমি যে কোনো গ্যাস নাও, তুমি হাইড্রোজেন নাও, তুমি অক্সিজেন নাও, তুমি হিলিয়াম নাও, তুমি যে কোনো গ্যাস নাও, নাইট্রোজেন নাও, যা কিছু নাও, এই ক্যাথোড রে, ক্যাথোড রের মধ্যে যেই মানে যেই জিনিসটা আছে, ক্যাথোড রের মধ্যে কি আছে বলো? ইলেকট্রন আছে। তো ওই ইলেকট্রনের নেচার আলাদা আলাদা হবে না, মানে হাইড্রোজেনেরও ইলেকট্রন যেরকম, অক্সিজেনেরও ইলেকট্রন সেরকম, হিলিয়ামেরও ইলেকট্রন সেরকম, নাইট্রোজেনেরও ইলেকট্রন সেরকম। তো তাই দেখো এই জায়গাটায় কি লেখা আছে, দ্য মাস এন্ড চার্জ অফ দ্য ক্যাথোড রে পার্টিকল ডু নট ডিপেন্ড অন দ্য নেচার অফ দ্য গ্যাস টেকেন ইন দ্য ডিসচার্জ টিউব। হাইড্রোজেনের ইলেকট্রনের মাস যা হবে, অক্সিজেনেরও তাই হবে, হিলিয়ামেরও তাই হবে। হাইড্রোজেনের ইলেকট্রনের চার্জ যা হবে, অক্সিজেনের ইলেকট্রনেরও চার্জ তাই হবে, হিলিয়ামের ইলেকট্রনেরও চার্জ তাই হবে। তাই তুমি যে কোনো গ্যাস নাও, ক্যাথোড রের মধ্যে কোন পার্টিকেল আছে বলো? ইলেকট্রন। তো ওই যেই যেটাই নাও না কেন, যেই গ্যাসই নাও না কেন, কি লেখা আছে? ডাজ নট ডিপেন্ড অন দা নেচার অফ দা গ্যাস টেকেন ইন দা ডিসচার্জ টিউব। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট লাইন, এটা আন্ডারলাইন করো। তো ক্যাথোড রের মধ্যে যে পার্টিকেল গুলো আছে এটারই নাম দিয়ে দিল ইলেকট্রন। আর যেহেতু ক্যাথোড রে থেকে দূরে পালাচ্ছে, তার মানে ইলেকট্রনও নেগেটিভলি চার্জ, কারণ ক্যাথোডও নেগেটিভ, ইলেকট্রনও নেগেটিভ, তাই দূরে পালাচ্ছে। তাই নেগেটিভলি চার্জ পার্টিকলস কল্ড ইলেকট্রন। এক্সপ্লেনেশন হচ্ছে এবার এখান থেকে, এক্সপ্লেনেশন, যে জে জে থমসন এটাকে এক্সপ্লেন করলো কিভাবে। আমি কি আমি কি বললাম যে হাই ইলেকট্রিক্যাল ভোল্টেজের জন্য কি হয়েছে, অ্যাটম থেকে ইলেকট্রন গুলো বেরিয়ে গেল। এবার ইলেকট্রন গুলো নেগেটিভলি চার্জ, ক্যাথোডও নেগেটিভলি চার্জ, তাই নেগেটিভ নেগেটিভকে রিপালস করে পজিটিভের দিকে গেল। ওটাই এখানে বলা আছে, ফাস্ট মুভিং ইলেকট্রনস from form cathode rays, thus the formation of cathode rays shows that one of the subatomic particle present in all atom is negatively charged, যেটাকে বলছে ইলেকট্রন। তো ইলেকট্রন হচ্ছে নেগেটিভলি চার্জ পার্টিকেল ফাউন্ড ইন atoms of all element। এইবার ইলেকট্রনের মাস কত? আমাকে একটা জিনিস আমাকে একটা কোশ্চেনের অ্যান্সার দাও। প্রোটনের মাস কত গ্রামে? ইউতে না, প্রোটনের মাস তো 1 ইউ, আমি আগে শিখেছি। 1 ইউ গ্রামে কত হয়? 1.673 ইন্টু 10⁻⁻24 গ্রাম। বুঝতে পারলা? এটাকে এটাকে যদি তুমি 1840 দিয়ে ডিভাইড করো, তাহলে তুমি একটা ইলেকট্রনের মাস পাবা। তার মানে বলতে গেলে 1.673 ইন্টু 10⁻⁻24 কি 1 ইউ হয়। তার মানে তুমি যদি 1 ইউ কে 1840 দিয়ে ডিভাইড করো, তাহলে তুমি ইলেকট্রনের মাস পাবা। তার মানে প্রোটনের মাসের থেকে ইলেকট্রনের মাস এত টাইমস ছোট। সেই জন্য ইলেকট্রনের মাসকে আমরা কি করেছিলাম বলো? অ্যাটমিক মাস, এই আগের চ্যাপ্টারে ইলেকট্রনের মাসকে আমরা কি করেছিলাম? নেগলেক্ট করেছিলাম, বলেছিলাম না? কারণ ইলেকট্রনের মাস প্রোটনের মাসের থেকে 1840 টাইমস ছোট হয়। তাহলে ইলেকট্রনের মাস কত? 1 ইউ এর থেকেও, 1 ইউ কে যদি 1/1840 দিয়ে ডিভাইড করো, মানে 1/1840 ইউ, এইটা হচ্ছে একটা ইলেকট্রনের মাস। প্রোটনের মাস কত? 1 ইউ। ইলেকট্রনের মাস কত? 1/1840 ইউ। বুঝলা? তো সেটাকে, এটাকে যদি গ্রামে দেখাই, গ্রামে, স্যার তাহলে 1 ইউ মানে কত গ্রাম? 1 পয়েন্ট, শুনছো তো? 1.673 ইন্টু 10⁻⁻24, ওটাকে কত দিয়ে ডিভাইড করব? 1840 করে দেখবা ক্যালকুলেটরে 9 ইন্টু 10⁻⁻28 গ্রাম আসে। বুঝলা? 9 ইন্টু 10⁻⁻28 গ্রাম আসে। কেউ যদি বুঝতে না পারো, এইদিকে তাকাও, আমি আবার বলছি, প্রোটনের মাস, ইলেকট্রনের মাস, ইউতে কত, গ্রামে কত, এইদিকে দেখবা ফাইনাল ওয়ান টাইম বলে দিচ্ছি কিন্তু। প্রোটনের মাস ইউতে কত? 1 ইউ।
ইলেকট্রনের মাস ইউতে কত, 1/1840 ইউ, বুঝলা? প্রোটনের মাস গ্রামে কত, 1.673 × 10⁻⁻24 কিন্তু ইলেকট্রনের মাসও কত হবে, 1.673 × 10⁻⁻24, কিন্তু ওটাকে কত দিয়ে ডিভাইড করব, 1840 দিয়েই ডিভাইড করব। তো এটা করলে কত দেখা যাচ্ছে, 9 পয়েন্ট, বলো না রে, 9 পয়েন্ট কত, ভুলে গেলাম তো। ও 9, সরি, 9 × 10⁻⁻28 গ্রাম। এবার কি বুঝতে পারলে না, বলো? ঠিক আছে, তাহলে অনেক ছোট, প্রোটনের থেকে ইলেকট্রনের মাস অনেক ছোট, সেই জন্য ইলেকট্রনের মাসকে আমরা নেগলেক্ট করে দিই, ওটা না ধরলেও চলে। আচ্ছা, আর চার্জ কত স্যার, চার্জ, ইলেকট্রনের চার্জ কত? ইলেকট্রনের চার্জ হচ্ছে, চার্জটা মনে না রাখলেও চলবে, মাসটা অ্যাটলিস্ট মনে রেখো। চার্জ হচ্ছে তোমার 1.6 × 10⁻⁻20 কিন্তু ওটা নেগেটিভের দিকে, নেগেটিভ চার্জ, নেগেটিভ চার্জ। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে স্যার এত বড় চার্জ মনে রাখা তো পসিবল না। তো সায়েন্টিস্টরা কি করলো বলো তো, এইদিকে 1.6 × 10⁻⁻19 কুলম্বকে বললো -1 চার্জ, বুঝলা? এই এইটাকে বলে অ্যাবসলিউট চার্জ, এটাকে বলে কি বললাম, অ্যাবসলিউট, এটাকে বলে অ্যাবসলিউট চার্জ, আর এইটাকে বলে হচ্ছে রিলেটিভ চার্জ। সায়েন্টিস্টরা এটাকে ইজি করার জন্য 1.6 × 10⁻⁻19 কে কত ধরে নিল, -1, সিম্পলি -1। ইলেকট্রনের চার্জ কত, -1, একটা ইলেকট্রনের চার্জ -1। ঠিক আছে, এখান থেকে কোনো প্রবলেম থাকলে বলো। এবার চলে আসো ডিসকভারি অফ প্রোটন, এবার চলে আসো হচ্ছে ডিসকভারি অফ প্রোটন। প্রোটনের ডিসকভারি কে করেছিল, গোল্ডস্টেইন। প্রোটনের ডিসকভারি করেছিল গোল্ডস্টেইন। ঠিক আছে, এবার গোল্ডস্টেইন কি করলো, ও এরকম ডিসচার্জ টিউব নিয়েই একটা এক্সপেরিমেন্ট করেছিল। মানে এগুলো এটা ও এসছে ইয়ের পরে, জে জে থমসনের পরে। তাহলে দেখো এরকম একটা ডিসচার্জ টিউব নিল, সেম ওয়েতে বুঝাচ্ছি, এরকম একটা ডিসচার্জ টিউব নিল, এই টিউবের এইদিকে একটা তার ঢুকিয়ে দিল, এটা ব্যাটারির পজিটিভ এন্ডের সাথে কানেক্ট করে দিল, আর এই দিক থেকে একটা তার নিয়ে এটাকে ব্যাটারির নেগেটিভ এন্ডের সাথে কানেক্ট করে দিল। তাহলে এটা পজিটিভলি চার্জড ইলেকট্রোড হয়ে গেল, যেটার নাম হচ্ছে অ্যানোড, আর এইটা নেগেটিভলি চার্জড ইলেকট্রোড হয়ে গেল, যেটার নাম হয়ে গেল ক্যাথোড। এইবার এই ইয়ের মধ্যে, ডিসচার্জ টিউবের মধ্যে শুধুমাত্র হাইড্রোজেন গ্যাস নিল, হাইড্রোজেন, অন্য কোনো গ্যাস না, শুধু হাইড্রোজেন নিল। আগেরটাতে কি বলেছিলাম, যে কোনো গ্যাস নিতে হবে, কিন্তু এখানে কোন গ্যাস নিতে হবে, শুধুমাত্র হাইড্রোজেন গ্যাস নিল। আর করলো কি, মাঝখানে একটা মেটাল প্লেট রেখে দিল, আর ওই প্লেটের মধ্যে এরকম ছোট ছোট মানে ফুটো আছে, ওই প্লেটের মধ্যে ছোট ছোট ফুটো আছে। ঠিক আছে, এইবার এইদিকে তাকাও, ভাবো এটা হচ্ছে একটা হাইড্রোজেন অ্যাটম। এবার হাইড্রোজেন অ্যাটমের মধ্যে কি থাকে, একটাই প্রোটন থাকে, ইয়েস অর নো, পজিটিভলি চার্জ, আর কি একটাই ইলেকট্রন থাকে, নেগেটিভলি চার্জ। এক্ষুনি বুঝালাম, বারবার বলছি, কিন্তু হাইড্রোজেনের মধ্যে একটাই প্রোটন থাকে, একটা ইলেকট্রন থাকে, কোনো নিউট্রন থাকে না। বাইরে তো দুটো থাকা যায় না, লাস্ট হাইড্রোজেনের কাছে আছেই একটা ইলেকট্রন, একটা দুটা তিনটা থাকলে ইলেকট্রন ছেড়ে দেয়।
মনে পড়ছে? ছাড়লে তো হচ্ছে তোমার শেষ, পজিটিভলি চার্জ হয়ে গেল, একটা ওর মধ্যে শুধু প্রোটনই থাকবে। বুঝতে পারলাম? তাহলে এবার আমাকে বলো, এবার আমাকে একটা জিনিস বলো, এখান থেকে ব্যাটারিটা অন করে, সুইচ অন করে দিলে এখান দিয়ে হাই ইলেকট্রিসিটি যাবে, শুনছো এইদিকে? হাই ইলেকট্রিসিটি যাবে, এদিক দিয়ে হাই ইলেকট্রিসিটি গেল। এবার হাই ইলেকট্রিসিটির জন্য কি হবে? এই অ্যাটমের থেকে কি বেরিয়ে যাবে? ইলেকট্রনটা বেরিয়ে যাবে। অরণ্য কোন দিকে তাকাচ্ছ? এইদিকে। এখান থেকে মানে অ্যাটম থেকে কি বেরিয়ে যাবে? ইলেকট্রনটা বেরিয়ে গেল। ভাবো এটা হচ্ছে ইলেকট্রনটা তোমার অ্যাটম থেকে বেরিয়ে গেল। ঠিক। এবার ইলেকট্রন তো নেগেটিভ আর অ্যানোড হচ্ছে পজিটিভ, তাহলে ইলেকট্রনটা অ্যানোডের দিকে যাবে, নেগেটিভ পজিটিভের দিকে যাবে। বুঝলা? কিন্তু প্রোটনটা কি? পজিটিভ, আর অ্যানোডও কি? পজিটিভ। তাহলে পজিটিভ পজিটিভকে কি করবে? রিপালস করবে। কিন্তু নেগেটিভ পজিটিভকে কি করবে? অ্যাট্রাক্ট করবে। তো এখান থেকে প্রোটনের পার্টিকেলস গুলো এই ছোট ছোট ফুটো দিয়ে একটা স্ট্রিম, মানে একটা স্রোতের মতো বা রের মতো, এখান থেকে প্রোটনের পার্টিকেলস গুলো ক্যাথোডের দিকে যাবে। কিন্তু ওটা কোন সাইড থেকে যাচ্ছে? অ্যানোড সাইড থেকে যাচ্ছে। তাই এটার নাম দেওয়া হলো অ্যানোড রে। এটার নাম দেওয়া হলো অ্যানোড রে। তাহলে অ্যানোড রে এর মধ্যে কি আছে? প্রোটন আছে। অ্যানোড রে চার্জ তাহলে কি হবে? পজিটিভ চার্জ আছে। তার মানে ওর মধ্যে কি আছে? প্রোটন আছে। এইভাবে গোল্ডস্টেন এক্সপ্লেন করলো যে যদি আমরা শুধু হাইড্রোজেন নিয়ে করি এক্সপেরিমেন্টটা, হাইড্রোজেন হাই ইলেকট্রিক ভোল্টের জন্য হাইড্রোজেন থেকে ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, তাহলে ইলেকট্রন একটা বেরিয়ে গেল, প্রোটন একা একা থেকে গেল। ইলেকট্রনটা অ্যানোডের দিকে গেল, কিন্তু প্রোটন গুলো কোন দিকে যাবে? ক্যাথোডের দিকে যাবে। অ্যানোড থেকে ক্যাথোডের দিকে যাবে রের মতো করে। আগেরটা ক্যাথোড থেকে অ্যানোডের দিকে আসছিল, কিন্তু এটাতে অ্যানোড থেকে ক্যাথোডের দিকে যাচ্ছে, তাই এটার নাম দেওয়া হলো অ্যানোড রে। তাহলে এবার গোল্ডস্টোন এক্সপ্লেন করলো কিভাবে? এই যে রেটা যাচ্ছে, রেটা যাচ্ছে নেগেটিভের দিকে, তার মানে রেটা পজিটিভলি চার্জ, তার মানে অ্যাটমের মধ্যে পজিটিভ চার্জ পার্টিকেলও আছে। আর ওই পজিটিভ চার্জ পার্টিকেলটার নাম কি দিয়ে দিল? প্রোটন। শুনলাম আমার লাস্ট কথাটা, নাকি আরেকবার রিপিট করবো লাস্ট কথাটা? এই রেটা ক্যাথোডের দিকে যাচ্ছে, ক্যাথোডের চার্জ কি? নেগেটিভ। তাহলে যে যাচ্ছে ওর চার্জ কি? তার মানে অ্যাটমের মধ্যে পজিটিভ বলে কিছু একটা আছে, ওটারই নাম দিল কি? প্রোটন। বুঝলা? তো এইটা হচ্ছে আহ গোল্ডস্টেনের এটা এক্সপেরিমেন্ট। তোমরা এখানে খালি একটা জিনিস ইয়ে করে দিও, এইখানে যে গ্যাস লেখা আছে এটা স্পেসিফিক্যালি হাইড্রোজেন গ্যাস হবে, এটা হাইড্রোজেন গ্যাস হবে। সেম জিনিস, সেম। আমি তাই এটা আর এক্সপ্লেন করলাম না। প্রসিডিওর, এটা হচ্ছে প্রসিডিওর, প্রসিডিওর এখান থেকে এত অবধি হচ্ছে প্রসিডিওর। এইবার আমার কথাটা আমাকে একটা কোয়েশ্চেনের অ্যান্সার দাও। স্যার, তুমি তো হাইড্রোজেন নিয়ে করলা, আমি যদি অক্সিজেন নিয়ে করি, কেউ যদি নাইট্রোজেন নিয়ে করে, কেউ যদি হিলিয়াম নিয়ে করে, তাহলে সব অ্যাটমের প্রোটনের আহ, প্রোটনের কি বলবো, কোয়ালিটি কি একই হবে? আগেরটাতে আমি কি বললাম? ইলেকট্রন গুলো, ইলেকট্রন তুমি যে কোনো গ্যাস নাও, এই কোন দিকে বল রে লাস্ট বেঞ্চ, আগেরটাতে আমি কি বললাম? তুমি হাইড্রোজেন নাও, অক্সিজেন নাও, হিলিয়াম নাও, নাইট্রোজেন নাও, যেটাই নাও না কেন, সবগুলোর ইলেকট্রন একই রকম। কিন্তু প্রোটনের ক্ষেত্রে এটা না। যত হালকা অ্যাটম তার প্রোটন তত হালকা, যত ভারী অ্যাটম তার প্রোটন তত ভারী। তাই এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। দ্য মাস অ্যান্ড চার্জ অফ দ্য অ্যানোড রে পার্টিকলস ডিপেন্ডস অন দ্য নেচার অফ দ্য গ্যাস, নেচার অফ দ্য গ্যাস, সরি এটা চলে আসলো, নেচার অফ দ্য গ্যাস টেকেন ইন ডিসচার্জ টিউব, নেচার অফ গ্যাস টেকেন ইন ডিসচার্জ টিউব। আগেরটাতে আমি আবার দেখাচ্ছি, আগেরটাতে আমি আবার দেখাচ্ছি এখানে কি লেখা ছিল। আগেরটাতে লেখা আছে কি? এদিকে দেখো, দ্য মাস অ্যান্ড চার্জ অফ দ্য ক্যাথোড রে, ক্যাথোডের দিকে থেকে বেরোচ্ছিল। এখানে কি লেখা আছে?
ডাজ নট ডিপেন্ড অন দ্য নেচার অফ দ্য গ্যাস, মানে তুমি যে গ্যাসই নাও সব একই হবে ইলেকট্রন গুলো। কিন্তু এখানে কি লেখা আছে, এখানে কি লেখা আছে, দ্য মাস অ্যান্ড চার্জ অফ দ্য অ্যানোড রে। আগেরটা ছিল ক্যাথোড রে, এটা হলো অ্যানোড রে। কিন্তু ওখানে ছিল ডাজ নট ডিপেন্ড, কিন্তু এখানে কি লেখা আছে, ডিপেন্ডস। তার মানে তুমি আলাদা আলাদা অ্যাটম নিলে তাদের আলাদা আলাদা অ্যাটমের মাস আর চার্জ আলাদা আলাদা হবে। যত ভারী অ্যাটম প্রোটনও তত ভারী হবে, চার্জও বেশি হবে। যত হালকা অ্যাটম প্রোটনও তত হালকা হবে, চার্জও অনেক কম হবে। বুঝতে পারলা? এটা হয়ে গেল। এক্সপ্লেন কিভাবে করলো, আশা করি এক্সপ্লেনেশনটাও তোমরা পারবা। তাহলে যেমন ধরো হাইড্রোজেন, এই দিকে দেখো, হাইড্রোজেন হচ্ছে লাইটেস্ট গ্যাস। তার মানে ওর ইয়েটাও, মানে প্রোটনটাও হালকা হবে, গোটা অ্যাটমটাও খুব হালকা হবে, লাইটেস্ট অ্যাটম। আর যেহেতু হাইড্রোজেন খুব লাইটেস্ট, তাই ওর মধ্যে মানে প্রোটনের চার্জটাও কম থাকবে, স্মলেস্ট চার্জ। আগের তো একটা জিনিস মনে হয় ভাগ গেল গো। হ্যাঁ, আচ্ছা তাহলে এবার কি দেখবো। হুম, এগুলো দেখার দরকার নেই, কিছু লেখার দরকার নেই, আমি যেটা বলবো সেটা লিখবি। প্রোটন, a proton is formed by removal of an electron from a hydrogen atom। তোমাকে এই লাইনটা তুলে দিয়ে বললো এক্সপ্লেন। A proton is formed by the removal of an electron from a hydrogen, explain। পারবা? হাইড্রোজেন থেকে একটা ইলেকট্রন বের করে দিলেই ওটা প্রোটন হয়ে গেল, এটা কি করে পসিবল? হাইড্রোজেনের মধ্যে কি আছে, প্রোটন আছে, নিউট্রন কি আছে? নাই। আর কি আছে? একটা ইলেকট্রন আছে। তাহলে তুমি যদি একটা হাইড্রোজেন থেকে ইলেকট্রনটাকে বের করে দাও, তাহলে হাইড্রোজেনের মধ্যে কি পড়ে থাকলো, শুধু প্রোটন। তাহলে হাইড্রোজেন যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয়, তাহলে হাইড্রোজেন একটা পজিটিভ চার্জ হয়ে গেল। ইয়েস অর নো? তার মানে একটা হাইড্রোজেন অ্যাটম মানেই একটা প্রোটন। কথাটা বুঝলা? কে বুঝলা না বলো। একটা হাইড্রোজেন অ্যাটমও যা মানেই একটা প্রোটন, কারণ হাইড্রোজেনের মধ্যে একটা প্রোটন আছে আর একটা ইলেকট্রন আছে, নিউট্রন তো নাই। তো হাইড্রোজেনটা যদি পজিটিভ চার্জ হওয়া মানে কি, ওই ইলেকট্রনটা ছেড়ে দিল, তাহলে থাকলো পরে কি, শুধুমাত্র প্রোটন। তার মানে হাইড্রোজেন অ্যাটম ইজ ইকুয়াল টু প্রোটন। এটা সারা জীবন মনে রাখবা। আর কোনো অ্যাটমের এই ফিচারটা নেই। বাকি সব কেন, কারণ বাকি সব অ্যাটমে নিউট্রন আছে, শুধুমাত্র হাইড্রোজেনের মধ্যে নিউট্রন নেই। তাই হাইড্রোজেন আয়ন মানেই প্রোটন। বুঝলা? গোল্ডস্টেনের এক্সপ্লেনেশন, ওই যে যেহেতু ইলেকট্রনটা ছেড়ে দিল, পজিটিভ চার্জ হয়ে গেল, পজিটিভ পজিটিভকে রিপালস করে নেগেটিভের দিকে দৌড়ালো, সেই জন্য ওই নেগেটিভ, মানে যেই রেটা গেল ওটা পজিটিভলি চার্জ, ওর মধ্যে কি আছে, প্রোটন। এটা হচ্ছে এক্সপ্লেনেশন। এটা হচ্ছে এক্সপ্লেনেশন, আগেরটা ছিল মেথড, এটা হচ্ছে এক্সপ্লেনেশন। দেখো এখানে লেখাই আছে এক্সপ্লেইন। আচ্ছা, এবার প্রোটনকে কি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়? প্রোটনকে প্রোটনকে সিম্বল পি প্লাস দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। পি মানে প্রোটন আর প্লাস মানে প্রোটন পজিটিভলি চার্জড। তো এবার প্রোটনের মাস কত বলো, ইউ তে প্রোটনের মাস কত? 1 ইউ। ভেরি গুড। তাহলে গ্রামে কত? 1.673 ইন্টু 10⁻⁻24 গ্রাম। এটা আর বোঝানোর কিছু নাই। কিন্তু ইলেকট্রনেরটা কিন্তু এটাকেও আবার 1840 দিয়ে ডিভাইড করতে হবে। কিন্তু প্রোটনেরটা আমরা আগের থেকেই জানি, মাস অফ প্রোটন এটা, যেটাকে 1 ইউ, ইউতে লিখলে 1 ইউ, গ্রামে লিখলে, ইউতে লিখলে 1 ইউ, গ্রামে লিখলে এত গ্রাম। এখানে ছোট করে দিয়েছে, 1.6 করে দিয়েছে, তোমরা 1.673 ইন্টু 10⁻⁻24 লিখো। চার্জ কত দেখবা, ইলেকট্রনের যার চার্জ ছিল, প্রোটনের চার্জও তাই আছে, 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। কিন্তু কোন কোন সাইডের দিকে? পজিটিভের দিকে, ওটা ছিল নেগেটিভের দিকে। তাহলে ওটা যদি এটা এটা কি, এটাকে বলে অ্যাবসলিউট চার্জ, আগেরটার মতনই। কিন্তু সায়েন্টিস্টরা এত বড় চার্জকে শর্টে কি দিয়ে এক্সপ্রেস করলো, +1 দিয়ে। আগেরটা কি ছিল, -1। কিন্তু তাহলে এটা কোন চার্জ হলো? এটা হচ্ছে রিলেটিভ চার্জ। ঠিক আছে?
এইবার চলে আসো ডিসকভারি অফ নিউট্রন। দেরি করে আসছো কেন? চুপচাপ বসে থাকো, চুপচাপ বসে থাকো, দাঁড়াও। এবার কথাটা হচ্ছে ডিসকভারি অফ নিউট্রন, বেশিক্ষণ লাগবে না। কার্বন, ভাবো এতদিনে ইলেকট্রন ডিসকভার হয়েছে। আমার কথাটা মন দিয়ে শোনো এইদিকে। টিউশন আছে, টিউশন আছে করো না, সব টিউশনেই দেরি করে যাও। ভাবো এতদিনে ইলেকট্রন ডিসকভার হয়ে গেছে, এতদিনে প্রোটন ডিসকভার হয়ে গেছে, কিন্তু এখনো ভাবো নিউট্রন ডিসকভার হয়নি। ঠিক? তো সায়েন্টিস্টরা দেখলো কি, কার্বনের মধ্যে 6টা ইলেকট্রন, 6টা প্রোটন। তাহলে কার্বনের মাস যদি বের করতে গেল, যখন সায়েন্টিস্টরা ক্যালকুলেশন করে, ওগুলো তো আর দাঁড়িপাল্লা দিয়ে মাপে না, এগুলা ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশন করে বের করছে, বুঝলা? যখন কার্বনের মাস বের করতে গেল, তখন 6টা ইলেকট্রনের মাস তো নেগলেক্ট করে দিল, কারণ ওটার মাস খুবই নেগলিজেবল। তাহলে 6টা প্রোটনের মাস কত হবে? 6 ইউ, ইউতে যদি বলি। কিন্তু সায়েন্টিস্টরা দেখলো কি, কার্বনের মাস 12 ইউ, কার্বনের মাস 12 ইউ। তাহলে আরো এক্সট্রা 6 ইউ কোথা থেকে আসলো রে ভাই? তার মানে নিশ্চয়ই অ্যাটমের মধ্যে আরো একটা জিনিস আছে যার কোনো চার্জ নেই। ওটার নাম দিল কি বলতো? নিউট্রন। আমার কথাটা বুঝলা কি? আমি কোথা থেকে শুরু করলাম জিনিসটা? ভাবো যে কার্বন নিয়ে এক্সপেরিমেন্ট হচ্ছে, ইলেকট্রন আবিষ্কার হয়ে গেছে, প্রোটন আবিষ্কার হয়ে গেছে। এবার যখন কার্বনের মাস ক্যালকুলেট করতে গেল, ইলেকট্রনের মাসকে বাদ দাও, কটা প্রোটন? 6টা। তাহলে 6টা প্রোটনের ওজন কত? 6 ইউ। কিন্তু যখন ক্যালকুলেট করছে তখন দেখছে আসছে কত? 12 ইউ। তাহলে এক্সট্রা আরো 6 ইউ কোথা থেকে আসলো? তার মানে আরো কিছু আছে, আরো এমন কিছু আছে যেটা মানে 6 ইউ কে অ্যাড করে দিচ্ছে। তখন ওটার নাম দিল কি? নিউট্রন। কিন্তু ওটা কোনো চার্জ পার্টিকেল না। এইভাবে ডিসকভারি হলো কিসের? নিউট্রনের। কে ডিসকভার করেছিল? জেমস চ্যাডউইক। জেমস চ্যাডউইক। এই জায়গাটা এখান থেকে এত অব্দি ডিসকভারি করবা যে 6টা প্রোটন আছে, 6টা ইলেকট্রন আছে। তাহলে হিসাব মতো কার্বনের ওজন 6 ইউ হওয়ার কথা, যেহেতু 6টা প্রোটন, ইলেকট্রনের মাস নেগলেক্ট করো। কিন্তু হিসাব করে দেখলো কত আসছে? 12 ইউ। তখন বললো তার মানে নিশ্চয়ই অন্য কোনো কিছু আছে যেটার কোনো চার্জ নেই, সেটার নাম দেওয়া হলো নিউট্রন। আর নিউট্রনটা থাকে একদম মাঝখানে। নিউট্রন ইজ নিউট্রাল পার্টিকেল ফাউন্ড ইন দ্য নিউক্লিয়াস অফ অ্যাটম। তাহলে নিউট্রনের মাস কত? প্রোটনের মাসের সমান সমান। প্রোটন 1 ইউ হলে, প্রোটন 1 ইউ হলে নিউট্রনও 1 ইউ, বা প্রোটন 1.673 ইন্টু 10⁻24 গ্রাম হলে নিউট্রনও তাই। কিন্তু চার্জ কত? চার্জ হচ্ছে নো চার্জ, জিরো। তাহলে একটা অ্যাটমের মাস বের করার জন্য আমরা কিসের কিসের মাসকে অ্যাড করি? প্রোটনের মাস আর নিউট্রনের মাস। তাহলে কার্বনের মধ্যে যদি 6টা প্রোটন 6টা নিউট্রন থাকে, তাহলে 6 ইউ প্লাস 6 ইউ কত হচ্ছে এবার? 12 ইউ। এইবার গিয়ে তখন সায়েন্টিস্টরা হিসাব করে দেখলো, হ্যাঁ। তাহলে এখানে তোমার একটা প্রোটনের রিলেটিভ মাস দেওয়া, একটা নিউট্রনের রিলেটিভ মাস দেওয়া, ইলেকট্রনের মাস তার এত টাইমস ছোট হবে। একটা প্রোটনের রিলেটিভ চার্জ 1, +1, একটা নিউট্রনের রিলেটিভ চার্জ 0, একটা ইলেকট্রনের রিলেটিভ চার্জ -1। লোকেশন: প্রোটন থাকে নিউক্লিয়াসে, নিউট্রনও থাকে নিউক্লিয়াসে, কিন্তু ইলেকট্রন থাকে বাইরের দিকে অরবিটের মধ্যে। হয়েছে? এত অব্দি পড়া দেওয়া থাকে।